শাকিল ভাই, এটাই তো মনে হইতাছে আমরুল ইউনিয়ন। এইখানেই শামসুর বাড়ি, হয়তো বা আশেপাশে কোথাও। চলেন, ওই যে একটা দোকান দেখা যাইতেছে, ওই দোকানদারের কাছে শামসুর বাড়ির সম্পর্কে জিজ্ঞাসা করি, তাহলে হয়তো বা দেখাই দিতে পারে। হ্যাঁ, তাই তো মনে হইতেছে, এটাই মনে হয় আমরুল ইউনিয়ন। চল তাহলে ওই দোকানদার কাছে জিজ্ঞাসাবাদ করি। তবে মোস্তফা, খুব সাবধান, এটা কিন্তু শামসুর এলাকা। এখানে কোনোভাবেই কোনো রকমের ভুল করা যাইব না। কেউ যেন আমাদের উপর সন্দেহ পোষণ না করতে পারে। চুপে চাপে আমরা কাজটার সাইরা এখান থেকে চলে যাব। না না ভাই, কোনোভাবেই কেউ কোনো কিছু টের পাইতে পারবো না। আপনি যেইভাবে শিখাই দিয়েছেন সেভাবেই কাজ করব। আর আপনার যেই পরিমাণের বুদ্ধি, এতে করে আমরা খুব সহজেই এখান থেকে কাজটা কইরা কাইটা পড়তে পারবো। কেউ কোনোভাবেই বুঝতে পারবো না যে আমরা ঢাকা থেকে শামসুর উপর আক্রমণ করার জন্য এলাকায় ঢুকছি। হ্যাঁ শামসু, এবারই হবে তোর জীবনের শেষ দিন। অনেক দিন যাবৎ তোরে শেষ করার পরিকল্পনা করতেছি, কিন্তু কোনোভাবেই সফল হইতে পারি নাই। এবার নিশ্চয় তোকে আমার হাতেই শেষ হইতে হইব। তোকে এবার আমার হাত থেকে কেউই রক্ষা করতে পারবো না। তা ভাই, আজকে কি কাজটা শেষ করতে চাইতেছেন নাকি? না না, আজকে কাজটা শেষ করা যাইব না। আগে এই জায়গা সম্পর্কে ভালোভাবে তথ্য নিতে হইব, তারপর কালকে কাজটা শেষ করব। এত তাড়াহুড়া করতে গেলে পরে আবার ঝামেলা হইতে পারে। প্রত্যেকটা প্ল্যান আমাদের খুবই সূক্ষ্মভাবে পরিচালনা করতে হইব। কি ব্যাপার মনসুর, বাহিরের কি অবস্থা? নেতাকর্মীরা কি শাহবাগে অবস্থান নিছে নাকি? হ ভাই, হাজার হাজার নেতাকর্মী শাহবাগে অবস্থান নিছে। পুরো শাহবাগ চত্বর এখন আমাদের নিয়ন্ত্রণে আছে। তা পুলিশের পক্ষ থেকে কি এখন পর্যন্ত কোনো রকমের কোনো বাধার সম্মুখীন হইছ? না ভাই, এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে সেরকম কোনো বাধা আসে নাই। পুলিশ এখন পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থানে আছে। মনে হয় না পুলিশ আমাদের এই সমাবেশে বাধা প্রয়োগ করার সাহস পাইব। যে পরিমাণের নেতাকর্মী এখানে জামায়াত হয়েছে, তাতে কইরা পুলিশ যদি এখানে কোনো রকমের কোনো বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে এটা একটা রণক্ষেত্রে পরিণত হইব। নেতাকর্মীদেরকে সবসময় শক্ত অবস্থানে থাকতে বলবা, কোনোভাবে যেন পুলিশ আমাদের এই সমাবেশটা বানচাল করতে না পারে। মনে রাখো, এই সমাবেশের মাধ্যমেই আমরা ঢাকা শহর নিয়ন্ত্রণে নিব। শামসু এখন ঢাকাতে নাই, তাই এখন আমাদের আলাদা একটা অ্যাডভান্টেজ আছে। শামসুর জন্য তো কোনোভাবে আমরা কোনো সমাবেশ সফল করতে পারি না। শামসু এখন বগুড়াতে অবস্থান করতেছে, আর শামসুর না থাকার উপস্থিতিটা আমাদের কাজে লাগাতে হবে। যেভাবে হোক এই সমাবেশ যেন সফল হয়, সেই দিকে লক্ষ্য রাখবা। নেতাকর্মীদের ভিতরে যে উদ্বেগ দেখলাম, তাতে কইরা পুলিশ বাধা প্রয়োগ করলে টিকতে পারবে না। আমাদের এখনই সময় আইছে ঢাকা শহর নিয়ন্ত্রণে নেওয়ার। আপনি তাহলে কখন মঞ্চে উঠবেন ভাই? নেতাকর্মীরা তো আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছে। আপনি তাহলে মঞ্চে উঠা দুই চারটা কথা বলেন, দেখবেন নেতাকর্মীরা আগের চাইতে আরো 10 গুণ বেশি টকবগায়ে উঠবে। তুমি মনসুর বাইরে গিয়ে প্রস্তুতি নাও, কিছুক্ষণের ভিতরেই মঞ্চে উঠবো আমি। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে আমি মঞ্চে গিয়ে প্রস্তুতি নিচ্ছি।
আপনি তাহলে তাড়াতাড়ি মঞ্চে চলে আসেন। কে রে রমজান আইসস? তা আমার এইভাবে রমজান একা একা এই জায়গায় চোখ মুখ বাইন্দা আর কতক্ষণ আটকায় রাখবি? আমি তো এমনিতেই দম বন্ধ হইয়া মারা যাব রে রমজান। তুই তো শালা বেইমান, তোর তো মাইরা ফালা দেওয়ার উচিত রে। তোকে এতদিন যাবৎ আটকায় রাইখা তোর কাছে বিভিন্ন তথ্য জানতে চাইতেছি, কিন্তু তোর শালা এখন পর্যন্ত লজ্জা হইল না। তুই তো আমাদের কাছে সঠিক তথ্য স্বীকার করতেছিস না। কি বলিস রে তুই রমজান? আমি এখন পর্যন্ত ডেন্ডি শাকিলের সম্পর্কে যা যা জানতাম সব কিছুই তো তোদের কাছে স্বীকার করছি। নতুন কইরা তোরা আবার আমার কাছে কোন বিষয়ের কথা বলতেছিস? আমি তোদেরকে বলি না এমন কোনো ঘটনা তো আমার মনে পড়ে না। কে গিট্টু, আমাদের উপরে যে হোটেল রেডিন বারে আক্রমণ করছিল মোহাম্মদপুর 7 নম্বর ওয়ার্ডের কমিশনার শিমুলের লোক বাপ্পি, হয়তো পুলিশের কাছে ধরা পড়ছে। স্বীকারোক্তি দিছে যে মোস্তফা নাকি পরে আক্রমণ করার জন্য ভাড়া করছিল। তা মোস্তফা যে ডেন্ডি শাকিলের সাথে আছে, তুই আমাদের কাছে সেই কথা বলস নাই কেন? আর এই মোস্তফা কোন মোস্তফা? তোরা তো আর আমার কাছে জানতে চাস নাই যে ডেন্ডি শাকিলের সাথে আর কে কে কাজ করতেছে। সেই জন্য আমি আর বলি নাই মুস্তফার কথা। তুই যে ধারণা করতেছিস মোহাম্মদপুরের সেই মুস্তফার কথা, এটাই সেই মুস্তফা। ওই প্রথম ডেন্ডি শাকিলের সাথে আমার পরিচয় করাই দে। তোর সাথে ওর পুরনো একটা শত্রুতা আছে, তো সেই জেরেই তোরে হত্যা করার জন্যই ওই ডেন্ডি শাকিলের সাথে হাত মিলিয়েছে। তাহলে এই শালা আবার নতুন কইরা আমার পিছনে লাগছে না? সেই সময় ওরে উচিত শিক্ষাটা দেওয়া হয় নাই। এত কইরা ওরে শোধন দিলাম, তারপরেও ওর শিক্ষা হইল না, তাই না? এবার ওরে চিরতরে শেষ করতে হইব। তা গিট্টু বলতো দেখি, এই মোস্তফা সারারে কোন জায়গায় গেলে খুঁজা পাইব এখন? ওর এক্সাক্ট লোকেশন তো আমি তোরে এখন দিতে পারবো না, তবে ওই সব সময় ডেন্ডি শাকিলের সাথেই লাইগা থাকে। ডেন্ডি শাকিল যেখানে আছে ওরাও সেইখানেই পাইবি। তবে মোহাম্মদপুর ওর সাথে আমার অনেকবার দেখা হয়েছিল। মোহাম্মদপুর ক্লাবের আশেপাশে চলাফেরা করে। আর তার চাইতে সব চাইতে ভালো হইব তুই যদি রকি ভাইয়ের কাছে মোস্তফার খোঁজ করিস। রকি ভাইয়ের কাছে হয়তোবা মোস্তফার কোনো সন্ধান থাকতে পারে। আর মোস্তফাকে যদি ধরতে পারস তাহলে ডেন্ডি শাকিলকেও ধরতে পারবি। তাহলে রমজান, এই জায়গায় আর থাইকা কি করবি? চল এখনই মোহাম্মদপুর যায়া রকি ভাইয়ের সাথে দেখা করি। আমি শিওর রকি ভাই যদি মোস্তফার খোঁজ যায় না থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে। চল এক মুহূর্ত সময় নষ্ট করা যাইব না। আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম সালাম। সেলিম আইস? তা দাঁড়ায় রইলা কেন? বস। তা সেলিম, কি খবর? শামতুর সাথে কি কথা হয়েছিল নাকি? বগুড়ার কি আপডেট? শামসু তো আমারে কিছুই জানাইলো না এখন পর্যন্ত। ও তাহলে বগুড়া থেকে কবে আসতে চাইতেছে? হয় লিডার, কিছুক্ষণ আগেই শামসুর সাথে আমার কথা হইল। আগামীকালকেই নাকি প্রার্থীতা ঘোষণা কইরা নির্বাচনের ডেট দিয়া পরশুদিন শামসু ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। যত তাড়াতাড়ি সম্ভব শামসুকে বগুড়া থেকে
ঢাকাতে চলে আসতে বলো। ঢাকার পরিস্থিতি এখন খুব একটা ভালো না। এই মুহূর্তে ওর বগুড়াতে থাকার প্রয়োজন নেই। যত তাড়াতাড়ি সম্ভব ওরে ঢাকাতে চলে আসতে বলো সেলিম। তাই তো দেখতেছি লিডার, নাগরিক পার্টি নাকি আজকে শাহবাগে গণমিছিলের আয়োজন করছে। এইটা নিয়ে তো শামসু আমার সাথে রাগারাগি করলো লিডার। আপনি নাকি আইজিরে বলছেন ওইখানে কোনো রকমের পদক্ষেপ না নিতে। এইভাবে ওদেরকে যদি আয় দেওয়া যায় তাহলে তো ওরা একসময় ঢাকা শহর নিয়ন্ত্রণে নিয়ে ফেলবে। ওদেরকে তো আমাদের দমন করতে হইব লিডার। ওদেরকে এইভাবে তো আর ওপেনে সমাবেশ করতে দেওয়া যায় না। শোনো সেলিম, নাগরিক পার্টি হচ্ছে বর্তমানে বিরোধী দল। ওরা তো সমাবেশ করবেই। আমরা ওদের সমাবেশে বাধা দিলে তো এটা ব্যক্তিগত স্বাধীনতা কেড়ে নেওয়ার মতো কাজ হচ্ছে। আমরা কি সেই কাজ করতে পারি? ওরা যদি শান্তিপূর্ণভাবে সমাবেশ করে তাহলে করুক। এইখানে তো বাধা দেওয়ার মতো আমাদের কোনো এখতিয়ার নাই। আর যদি ওরা সমাবেশ করতে যায় কোনো রকমের কোনো ঝামেলা করে, সেই ক্ষেত্রে পুলিশ অবশ্যই ওদের উপর বাধা প্রয়োগ করবে। খবর পাইলাম লিডার, ওরা নাকি গোপনে গোপনে নেতাকর্মীদেরকে একত্রিত করতেছে ঢাকা শহর অচল করার জন্য। আমাদেরকে লিডার আগে থেকেই ওদের উপর নজর রাখতে হইব। ওরা কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য যে কোনো কাজ করতে পারে। দেশের ক্ষতি করতেও ওদের এক বিন্দুও বিবেকে বাঁচবে না। তাই আগে থেকে আমাদেরকে সতর্ক অবস্থানে থাকতে হবে লিডার। শামসুদও বলতেছে ওদেরকে কোনো রকমের সমাবেশ করতে দিবে না ঢাকা শহরে। ওরা সমাবেশ করলেই নেতাকর্মী সকলকে একত্রিত করে আবারও একটা ধ্বংসযজ্ঞ চালানোর পরিকল্পনা করবে। সেই সুযোগ ওদেরকে কোনোভাবেই করে দেওয়া যাইব না লিডার। তাই আমাদের আগে থেকেই শক্ত অবস্থান নেওয়াটাই সবচাইতে বুদ্ধিমানের কাজ হইব। শোনো সেলিম, ওদেরকে সমাবেশ করতে দিছি বিদায় ওরা যে কোনো অরাজকতা সৃষ্টি করব সেটা সরকার কোনোভাবেই মেনে নিবে না। এর আগে ওরা দেশের ভিতরে যে অস্থিরতা তৈরি করেছিল সেই জন্য ওদেরকে কোনো কিছুই বলি নাই। কিন্তু এবার যদি ওরা কোনো রকমের ঝামেলা করে তাহলে অবশ্যই ওদেরকে শক্ত হাতে প্রতিরোধ করা হইব। এর আগের আন্দোলনে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক কষ্টে জনতা পার্টি এই ক্ষতিটা সামাল দিয়ে উঠেছে। আবারও যদি নতুন করে কোনো ঝামেলা করতে চায় তাহলে অবশ্যই ওদেরকে এবার উচিত শিক্ষা দেওয়া হইব। যতদিন ক্ষমতার মেয়াদ আছে ততদিন আমি ক্ষমতার চেয়ারেই থাকবো। মেয়াদ শেষ হব এমনিতে নির্বাচন দিয়ে দিব। নাগরিক পার্টি চাচ্ছে লিডার আন্দোলন করে সরকারের ভিতরে একটা ভয়ভীতি তৈরি করার। পুরো দেশকে ওরা অচল করে সরকারকে মেয়াদ শেষ হওয়ার আগেই ক্ষমতা ছাড়তে বাধ্য করতে চাইতেছে। যার কারণে ওরা পরিকল্পনা মতো সারা দেশেই এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছে। তবে লিডার, আমিও প্রশাসনকে খুব কঠিন এবং গভীরভাবে বলে দিয়েছি যে জনতা পার্টির উপর কোনো রকমের ষড়যন্ত্রকারী যেন সফল হতে না পারে। যারা দেশের ক্ষতি চায় তারা সকলের শত্রু। আর এই সমস্ত শত্রুদেরকে অবশ্যই শক্ত হাতে দমন করতে হইব। এখন আইজি আমাদের ফেভারে আছে, ওরা কোনোভাবেই সফল হতে পারবে না লিডার। জনগণের ভোট পেয়ে জনতা পার্টি ক্ষমতার চেয়ারে বইছে। কোনো রকমের ভয়ভীতি হুমকি দিয়ে জনতা পার্টিকে ক্ষমতাচ্যুত করা কোনোভাবেই সম্ভব না। ভোটের মাধ্যমেই জনতা পার্টিকে হারাতে হবে। যদি দেশের জনগণ
জনতা পার্টিকে না চায়, অবশ্যই আমরা ক্ষমতার চেয়ার আপোষে ছেড়ে দেব। জোর করে আমাদের ক্ষমতায় টিকে থাকার বিন্দু পরিমাণ মন মানসিকতা নেই। আর দেশের জনগণও খুব ভালো করে জানে বিগত আমলে নাগরিক পার্টি ক্ষমতায় থাকা অবস্থায় দেশের কি হাল করেছিল। দেশের অর্থ, টাকা পয়সা, সম্পদ সব কিছুই বিদেশে এরা পাচার করেছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে নাগরিক পার্টির এক একটা সংসদ সদস্য। তাই ওরা জনগণের প্রতি আস্থা রাখতে ভয় পাচ্ছে। সেই জন্য ওরা বিকল্প রাস্তা হিসাবে আন্দোলনকে বেছে নিয়েছে। আর শুনলাম লিডার আগামীকালকে নাকি মোল্লা গ্রুপের শুনানির কথা আছে। ওদেরকে তো জামিন করানোর জন্য সকলেই উঠে পড়ে লেগেছে। এই মুহূর্তে ওদেরকে জামিন করানোটা কি ঠিক হইব লিডার? এমনিতেই ষড়যন্ত্র করতেছে নাগরিক পার্টি, তার ভিতরে যদি ওরা যোগ হয়। শোনো সেলিম, আমি আগেই বিষয়টা পরিষ্কার করেছি। আদালতের বিষয়ে আমি কোনো রকমের হস্তক্ষেপ করব না। যদি আদালতে ওরা নির্দোষ প্রমাণিত হয় তাহলে আদালত যে সিদ্ধান্ত নিব সেটাই আমি মেনে নেব। আর যদি আদালতে ওরা দোষী সাব্যস্ত হয় অবশ্যই ওদের শাস্তি হবে। এখানে আমার হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। আদালত যে সিদ্ধান্ত নিবে সেটাই সকলকে মেনে নিতে হবে। এখন ওটো সেলিম, লাঞ্চ করব। আরে চাচা যে দাঁড়াই রইলেন কেন চাচা? বসেন। এই তোতা, তুইও বসেক। হাবিব ভাই বসেন আপনিও। তা কি ব্যাপার চাচা, আপনারা তিনজন কোন জায়গা থেকে আসলেন? পার্টি অফিসে ছিলেন নাকি? হ শামসু, পার্টি অফিসেই আলোচনা করলাম। আসলেই নন্দীগ্রামের কমিটিটা অনেক দিন ধরেই বিলুপ্ত ঘোষণা করে রাখছি। তুমি আসবা, সেই জন্য আমরা আর নিজে থেকে কমিটিটা দেই নাই। ভাবছি তুমি আসলেই তোমাকে দিয়াই নামগুলো ঘোষণা করব। সেই ব্যাপারেই তোমার সাথে আলোচনা করার জন্য আসলাম। এই সমস্ত কমিটি আবার আমার জন্য আপনাদের অপেক্ষা করা লাগবে কেন? আপনি আছেন, তোতা আছে, হাবিব ভাই আছে। আপনারা নিজেদের ভিতরে আলোচনা কইরা কাকে দিলে সবচাইতে ভালো হয় সেই ব্যক্তিকেই কমিটিতে রেখে দেন। এইখানে আর আমার আলোচনা করার কি আছে? আপনারাই তো কমিটিটা দিতে পারেন। না না শামসু, বগুড়ার অন্যান্য কমিটির চাইতে নন্দীগ্রামের কমিটিটা একটু বেজাইলা কমিটি। ওইখানে জনতা পার্টির অনেক শক্ত অবস্থান। তাই ওই জায়গার দায়িত্ব যে কাউরে হাতে তুলে দিলে হইব না। সঠিক যোগ্য ব্যক্তির কাছে নন্দীগ্রামের দায়িত্ব তুলে দিতে হইব। তা না হলে ওইখানে অনেক ঝামেলা হইতে পারে। সেই জন্যই তোমার জন্য আমরা অপেক্ষা করছি শামসু। এখন প্রায় মোটামুটি আমরা একটা সিদ্ধান্তে আইছি। নামগুলো তোমার কাছে পেশ করলে তুমি যদি এদেরকে যোগ্য মনে করো তাহলে আমরা কমিটিটা আগামীকালকেই ঘোষণা করে দিব। তাই তোমার কাছে নামগুলো প্রস্তাব করার জন্য আসলাম। সমস্যা নাই চাচা, যেহেতু আপনারা নামগুলো সিলেক্ট করছেন, বলেন দেখি আমার কাছে কার কার নাম আপনারা সিলেক্ট করলেন। দেখি কারে কারে আপনারা যোগ্য মনে করতেছেন। আপনারা যাকে যোগ্য বলে মনে করবেন তাকেই নন্দীগ্রামের দায়িত্ব দেওয়া হইব। সমস্যা নাই। আমি তো সভাপতি এবং সেক্রেটারি হিসাবে 4 জনের নাম প্রস্তাব করছি। এদেরকে ভিতরেই 2 জনকে তোমাকে
চূড়ান্তভাবে সিলেক্ট করতে হইব। দেখো তো এরা কি আসলেই যোগ্য নাকি। সুমন, তারা মাস্টার, রঞ্জু আর পাটুয়ারি, এই চারজনকে আমি প্রাথমিকভাবে সিলেক্ট করছি। এদের ভিতর থেকে দেখো তো কাকে সভাপতি আর কাকে সেক্রেটারি বানাইলে সবচাইতে বেশি ভালো হয়। আপনি যে চারজনের নাম প্রস্তাব করছেন, এই চারজনই তো এই পদের জন্য যোগ্য। এদের রাজনৈতিক কেরিয়ার অনেক স্বচ্ছ। অনেক আগের থেকেই এদেরকে কমিটিতে আনা দরকার ছিল আপনাদের। যেহেতু আপনারা আগে এই কাজ করেন নাই, এখন যেহেতু এদেরকে দায়িত্ব দিতে চাইতেছেন, আমি মনে করি এটা সবচাইতে ভালো সিদ্ধান্ত হবে আপনাদের। তা তুই কি মাস্টার চাচার লগে এই কমিটিতে একমত পোষণ করছস? তুই তো বগুড়া জেলার সেক্রেটারি, তোরও একটা মতামতের দরকার আছে। তোর মতে চাচা যাদের নাম আমার কাছে প্রস্তাব করছে, এরা কি সত্যি যোগ্য ব্যক্তি নাকি, না তোর এইখানে আলাদাভাবে কোনো পছন্দের প্রার্থী আছে? যদি থাকে তাহলে তুইও আমার কাছে বলতে পারিস। না না ভাই, কি যে বলেন না, আমি তো আগেই সব দায়িত্ব মাস্টার চাচার উপর ছাইড়া দিছি। পূর্বে শফিক চাচার কথা শুই না অনেক কয়টা কমিটি সমালোচিত হয়েছে, তাই নতুন করে আর আমি এই সমস্ত কমিটি দেওয়ার কোনো দায়িত্ব নিতে চাইতেছি না। মাস্টার চাচা যাদের যাদের নাম প্রস্তাব করছে, আপনি এদের ভিতরেই সিলেক্ট করে দেন কে কোন পদের জন্য যোগ্য হইব। আপনারা যেটা সকলে মিলা সিদ্ধান্ত নেবেন, আমি সেই দিকেই রাজি আছি। আমার এইখানে আলাদা কইরা কোনো প্রার্থীর প্রতি আলাদা কোনো প্রস্তাব নেই। তাইলে চাচা, আপনারা সকলে যখন একমত, আমি মনে করি এই চারজনই সমান পদের জন্য যোগ্য। যেহেতু একজনকে সভাপতি আর একজনকে সেক্রেটারি বানানো যাইব, সেই জন্য তারা মাস্টারকে আমি সভাপতি হিসাবে সবচাইতে বেশি যোগ্য মনে করতেছি, আর রঞ্জুকে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করেন। সুমন 1 নং সহসভাপতি আর পাটোয়ারিকে যুগ্ম সাধারণ সম্পাদকের হিসাবে ঘোষণা করে দেন। শামসু, একদম মনের মতো কমিটি ঘোষণা করছো তুমি। আমিও এইভাবেই কমিটিটা চাচ্ছিলাম। এবার আর নন্দীগ্রাম কোনো দিক দিকেই পিছিয়ে থাকবে না। নন্দীগ্রামের আগের যে কমিটিটা তোতা আর শফিক ভাই মিলা দিয়েছিল, সেই কমিটিটা তো অনেকটাই বিতর্কিত একটা কমিটি ছিল। যাই হোক, ওই ধরনের আলোচনায় আমি আর যাইতে চাই নাই। শামসু, তুমি যে কমিটিটা এখন ঘোষণা করে দিলা, আমি মনে করি এই কমিটিটা আগামী দিনে জনতা পার্টিকে নন্দীগ্রামে আরও শক্তিশালী অবস্থানের দিকে নিয়ে যাবে। আপনারা সকলে মিলে যদি জনতা পার্টিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান, তাহলে অবশ্যই জনতা পার্টি বগুড়াতে আগের থেকেও শক্তপোক্ত একটা অবস্থান ধরে রাখবে। শোনেন হাবিব ভাই, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা ইতিপূর্বে যে গ্রুপিং রাজনীতিগুলো করে এসেছেন, এইগুলো থেকে আপনাদের বের হইতে হইব। একটা কথা মনে রাখবেন, আমি কুবা শামসু যতদিন জনতা পার্টির সাধারণ সম্পাদকের চেয়ারে আছি, ততদিন কিন্তু আপনাদের ক্ষমতাও অন্যান্য জেলার নেতাদের চাইতেও বহুগুণ বেশি থাকবে। আপনারা আমার সাথে যেভাবে কথা বলতে পারবেন, অন্যান্য নেতাকর্মী কিন্তু সেইভাবে কথা বলতে পারে না।
তা তো অবশ্যই শামসু, আমিও তো চাই বগুড়াতে যেন কোনো রকমের গ্রুপিং রাজনীতি না হয়। বগুড়াতে দল থেকে যাকে যে দায়িত্ব দেওয়া হইব সেই যেন সেই দায়িত্ব মাথা পাইতে নেয়। আমি তো সেই জন্যই আমার রাজনৈতিক আদর্শ সম্পূর্ণ পাল্টায় ফেলাইছি। মাস্টারের সাথে আমি মিলামিশা বগুড়াতে জনতা পার্টির অবস্থান কিভাবে আগে চাইতে শক্তভুক্ত করা যায় সব সময় সেটা নিয়েই চিন্তা ভাবনা করি। কিন্তু এইদিকে শফিক আর তোতা তো আমাদের সাথে মিলা রাজনীতি করতেই চায় না। এই যে দেখো, তুমি প্রায় 2-3 দিন হয়ে গেল বগুড়াতে আইছো, আর এই কয়দিনের কোনো রকমের কোনো মিটিংয়ে আমরা শফিক ভাইকে পাই নাই। উনি এইরকম সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকে সব সময়। কেউ যদি জনতা পার্টির জোটের বাইরে যায় আলাদাভাবে রাজনীতি করতে চায়, সেটা সম্পূর্ণ তার নিজের অধিকার। এইখানে আমাদের কোনো কিছু বলার নাই। শফিক চাচা যদি আপনাদের সাথে সাংগঠনিক কোনো কাজ কামে যুক্ত না থাকে তাহলে ওনাকে কমিটিতে রাখার কোনো প্রয়োজন নাই। সবার আগে দল, তারপর ব্যক্তি। যে দলের স্বার্থে কাজ করে যাবে অবিরাম, দল তার জন্যই কাজ করবে। যে দলের দিকে দেখবে না, শুধু নিজের সুবিধার জন্য সব সময় দৌড় পারবে, এরকম নেতার তো দলে কোনো রকমের জায়গা নাই। তা চাচা, শফিক চাচা কি আপনাদের সাথে এখন সাংগঠনিক কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করে না? না শামসু, কলেজ কমিটিটা বিলুপ্ত ঘোষণা করার পর থেকে শফিক ভাই এখন আর আমাদের সাথে কোনো রকমের কোনো সাংগঠনিক কাজে উপস্থিত থাকে না। আমরা যখন পার্টি অফিসে থাকি উনি তখন পার্টি অফিস থেকে চলে আসে, আবার যখন উনি পার্টি অফিসে যায় আমরা তখন পার্টি অফিসে থাকি না। এইরকম করেই চলতেছে কয়েকদিন যাবৎ। আচ্ছা চাচা, কলেজ কমিটিটা যে বিলুপ্ত ঘোষণা করছেন, কলেজ কমিটির ওই ঘটনা নিয়ে কি আপনি ভালোভাবে তদন্ত করছিলেন, নাকি এমনিতেই টেরা আর গোল্লার কথা শুনাই কলেজ কমিটিটা বিলুপ্ত ঘোষণা করছেন? কি যে বলো না শামসু, আমি কি টেরা আর গোল্লার কথা শুনা কমিটি বিলুপ্ত ঘোষণা করার মতো সিদ্ধান্ত নিতে পারি? আসলে অনেক দিন যাবতই কলেজ কমিটি নিয়ে আমার কাছে বিভিন্ন রকমের অভিযোগ আসতেছিল। আমি বারবারই ওদেরকে সতর্ক করছি, তারপরেও শফিক ভাই তার চ্যাংরা প্যাংরাদেরকে সঠিক পথে নিয়ে আসে নাই। কলেজের ভিতরে বিভিন্ন রকমের অনিয়ম শুরু করে দিয়েছিল রিয়াদ, আর এটার প্রতিবাদ করতে গেলেই কলেজের ভিতরে গ্যাঞ্জাম লাগে। সেই জন্যই আমি পরবর্তীতে এই কমিটিটা একেবারে বিলুপ্ত ঘোষণা করছি। আমার কথা যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি প্রিন্সিপালকে ডেকে এনে সরাসরি ওনার সাথে আলোচনা করতে পারো। না, আজকে আমি কিছুক্ষণ আগেই শফিক চাচারে ডাকছিলাম ওনার সাথে আলোচনা করার জন্য। তা ওনাকে দেখা তো মনে হইল উনি আপনার উপর অনেকটাই অভিমান করছে। তাই আপনাকে বিষয়টা জিজ্ঞাসা করলাম যে কলেজ কমিটিটা আপনি সত্যি তদন্ত কইরা তারপর বিলুপ্ত ঘোষণা করছেন কিনা। যাই হোক, দেখা যাক শফিক চাচা শেষ পর্যন্ত কি ঘোষণা দেয়। তবে আমি কখনোই কারো মুখ দেখা কোনো কিছু করব না। যাকে জনগণ চাইব, জনগণ যাকে যোগ্য মনে করব তাকে আমি নমিনেশন দিব। এতে কে খুশি হইল আর কে বেজার হইল ওইটা দেখার সময় কিন্তু আমার নাই। আমার মনে হয় শামসু, শফিক ভাই আগেই বুঝতে পারছে যে ওনার নামে যে পরিমাণের অভিযোগ তোমার কাছে দায়ের হয়েছে, এতে কইরা তুমি ওনারে নমিনেশন দিবে না। সেই জন্যই উনি হয়তো
স্বতন্ত্র নির্বাচন করার চেষ্টা করতেছে, তাই আমাদের কারো সাথে মিশতেছে না। তুমি এই ব্যাপারে তোতাকে জিজ্ঞাসা করলে হয়তো আরো ভালো কোনো তথ্য পাইতে পারো, কারণ তোতার শফিক ভাই তো গলায় গলায় পীড়িতদের সব সময় এক লগে ওরা ওঠা বসা করে, তাই একজনের খবর অবশ্যই আরেকজনের কাছ থেকে বের করতে পারবা। এই তো হাবিব ভাই, শামসু ভাইয়ের সামনেও আপনি ফলস একটা কথা বইলা বসলেন। আমি কেন শফিকের খবর সব সময় জাগবো? রাজনৈতিক স্বার্থে ওনার সাথে চলাফেরা করছি বইলাই ওনার ঘরের খবরও কি আমার কাছে উনি বইলা যাইব নাকি? পার্টি অফিসে আপনি মাস্টার সাহেবের সামনেও একই আলোচনা করছেন, আবার এইখানে শামসু ভাইয়ের সামনেও একই আলোচনা তুইলা ধরতেছেন। আপনি কি বারবার আমাকে খোঁচা দিতেছেন নাকি, যাতে করে আমি আপনার সাথে বেয়াদবি করি? এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা কিন্তু মোটেও ঠিক না। দেখেন হাবিব ভাই, এই সমস্ত ফাও আলোচনা বাদ দেন। দলীয় সিদ্ধান্তর বাইরে যায় যদি কেউ কোনো রকমের কোনো কাজকাম করে, অবশ্যই দল থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হইব। বগুড়াতে আমি যার পক্ষেই নমিনেশন ঘোষণা করি কিনা, আপনারা সকলেই নিঃস্বার্থভাবে তার জন্য কাজ করে যাবেন। আর যদি কেউ দলীয় সিদ্ধান্ত অমান্য করেন, তাহলে মনে রাখবেন দল কিন্তু আপনাদের বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। আপনারা দলের জন্য অনেক কিছুই করছেন, তাই এমন কোনো কাজ করেন না যে দল আপনাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। না না শামসু, আমার দ্বারায় এটা কখনোই সম্ভব হইব না। দলের আদর্শের বাইরে আমি কখনোই কোনো কাজ করব না। দল যদি আমাকে যোগ্য মনে করে তাহলে আমাকে নমিনেশন দিবে, আর যদি আমার চাইতেও যোগ্য প্রার্থী কেউ থেকে থাকে তাহলে অবশ্যই দলের স্বার্থে আমি তার জন্যই কাজ করে যাব। আমার এই কয়দিন বগুড়াতে থাকায় আপনাদের সকলের সাথে আলোচনা করে আমি কিন্তু অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি কারে আগামীতে বগুড়ার এমপি হিসাবে দেখতে চাইতেছি। আগামীকালকে আমি আপনাদের সকলের সামনে পার্টি অফিসে তার নাম ঘোষণা করব। আশা করি আপনারা কোনো রকমের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, শান্তিপূর্ণভাবেই কাজ করে যাবেন। তাহলে আপনারা সকলে এখন চলে যেতে পারেন। আগামীকালকে সকল নেতাকর্মীকে পার্টি অফিসে উপস্থিত থাকার জন্য ঘোষণা করবেন। সবাই যেন পার্টি অফিসে উপস্থিত হয়।